my dear girls. Welcome to MC Learning Program as well as in my today's online class. Students, how are you all? Hope all of you are hale and hearty by the grace of Almighty Allah and taking preparation for your coming first year evaluation test. Today I again in front of you with my assigned topic, but today I don't discuss anything from EFT. You know, in my last class I discussed on passage and it was from Unit 6 Lesson 2, and there I uploaded a question paper for you and told you to solve it at your home. Some of the students have done their job and I will discuss your mistakes in my next class. Today I am going to discuss a different thing and it is from your question paper. Uh, the topics are with clues, without clues and rearrangement. আমি এই তিনটি টপিক নিয়ে আলোচনা করব। আমি বরিশাল বোর্ড 2017, দিনাজপুর বোর্ড 2017 and 19 এই তিনটি বোর্ড আলোচনা করব তিনটি ইয়ার থেকে। তো সেখানে আজকে আমি আলোচনা করব বরিশাল বোর্ড 2017 উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ অ্যান্ড রিঅ্যারেঞ্জমেন্ট। উইথ ক্লুজের যে টপিকটা রয়েছে সেটা তোমরা পাবে কোশ্চেন নাম্বার 4-এ, আর উইদাউট ক্লুজ পাবে কোশ্চেন নাম্বার 5-এ, আর রিঅ্যারেঞ্জমেন্ট পাবে কোশ্চেন নাম্বার 6-এ। আমাদের কোশ্চেন নাম্বার 4-এ উইথ ক্লুজের আমাদের নাম্বার হচ্ছে 5, উইদাউট ক্লুজের আমাদের যে নাম্বার সেটা হচ্ছে 10 এবং রিঅ্যারেঞ্জমেন্ট আসবে 10 মার্কসের। 10 মার্কস হবে আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট থেকে, 10 মার্কস হবে উইদাউট ক্লুজ থেকে এবং 5 মার্কস হবে উইথ ক্লুজ থেকে। তাহলে এই জায়গায় আমরা পাচ্ছি কত মার্কস? 25 মার্কসের জন্য আসলে আমরা আজকের এই ক্লাসটা দাঁড় করিয়েছি। সেই ক্লাসটা সাজানোর ব্যাপারে যেটা হচ্ছে, এই উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এবং রিঅ্যারেঞ্জমেন্টের জন্য মূলত কোনো শিক্ষকের প্রয়োজন হয় না। তোমরা ইচ্ছা করলে নিজেরাই কিন্তু এই ক্লাসগুলো বাসায় বসে এই টপিকটা বাসায় বসে কমপ্লিট করতে পারো। কেননা উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এবং রিঅ্যারেঞ্জমেন্ট সম্পূর্ণরূপে একটা প্র্যাকটিস নির্ভর টপিক। সেখানে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার দক্ষতা অর্জন হবে এবং তুমি তত বেশি পারফেকশন পাবে, নিজেকে পারফেক্ট করে গড়ে তুলতে পারবে। শুধুমাত্র প্রয়োজন ভোকাবুলারি স্টকটা এনরিচ করা আর সাথে সাথে কিছু বেসিক গ্রামার সম্পর্কে নলেজ রাখা। যেমন উইথ ক্লুজ, উইদাউট ক্লুজে আমরা যখন করতে যাব সেখানে তোমাদেরকে আমি বলবো, সেখানে আমার সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট সম্পর্কে নলেজ রাখতে হবে। সাথে সাথে আমাকে অবশ্যই টেন্স সম্পর্কেও আইডিয়া রাখতে হবে, কেননা যে ওয়ার্ডটা আমি ইউজ করব সেটা পরিবর্তন হতে পারে, সেটা যে কোনো প্রকার গ্রামাটিক্যাল চেঞ্জ আমার হতে পারে। আমার সাথে সাথে ভয়েস সম্পর্কে একটা আইডিয়া রাখা ভালো, কেননা কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে সেই ওয়ার্ডটাকে আমাকে প্যাসিভে নিয়ে করতে হতে পারে। আবার ভার্বের রূপান্তর সম্পর্কে আমাকে জানতে হবে। ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বিষয় সম্পর্কে যদি আলাদা আলাদা নলেজ না থাকে তাহলে একটা জায়গায় আমি কম্বাইন্ডলি একটা পারফেক্ট বা কারেক্ট সেন্টেন্স আমি তৈরি করতে পারবো না। স্টুডেন্টস, আজকে যে টপিকগুলো বরিশাল বোর্ড 2017 থেকে যে আমি তিনটি টপিক তোমাদের আলোচনা করব, সেখানে আমি দেখানোর চেষ্টা করব কোন কোন বিষয়ের উপর নজর দিলেই আমরা খুব ভালো নাম্বার গেদার করতে পারি। তোমরা এই জায়গায় দেখা যাচ্ছে উইদাউট ক্লুজে খুব একটা ভালো নাম্বার পাও না, কারণ হচ্ছে সেখানে তোমাদের ওয়ার্ড স্টকের সংখ্যা, ওয়ার্ড স্টক খুবই লিমিটেড থাকে, সাথে সাথে সেন্টেন্সের মিনিংও কিন্তু তোমরা বোঝো না। অথচ এই তিনটি টপিকে একটু প্র্যাকটিস করলেই খুব ভালো একটা নাম্বার, একদম ম্যাথমেটিক্যাল টার্মসের মতো আমরা নাম্বার পেতে পারি। So without further delay, let's go to today's topic, let's go to today's discussion. So let's go. Okay students, here is the question paper that I am going to discuss today, and you know it is on Borishal Board 2017, and the question are 4, 5 and 6. 4 belongs to with clues, 5 for without clues and 6 for rearrangement. Okay, read the following text and fill in the blanks with suitable word from the box. There are more words than needed. Make any grammatical change if necessary. আমরা জানি আমাদের কোশ্চেন নাম্বার 4-এ উইথ ক্লুজ দেয়া থাকবে, কিছু ক্লু দেয়া থাকবে, কিছু ওয়ার্ড দেয়া থাকবে। সেই ওয়ার্ডগুলো আমাদের প্রয়োজনের অতিরিক্ত ওয়ার্ড থাকতে পারে, কিন্তু আমরা আমাদের সেন্টেন্সের মিনিং অনুসারে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করব। সেই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা দিয়ে আমাদের গ্যাপ যেটা রয়েছে সেই গ্যাপটা ফিল আপ করব। তো সেখানে
প্রয়োজন অনুসারে হয়তোবা আমাদের কি হতে পারে, কোনো গ্রামাটিক্যাল চেঞ্জের প্রয়োজন হতে পারে। সেটা অবশ্যই তোমাদের এই গ্রামাটিক্যাল চেঞ্জটা করার জন্য অবশ্যই তোমরা জানো তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে নলেজ থাকতে হবে। গ্রামাটিক্যাল চেঞ্জের জন্য গ্রামার সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে। একদম বেসিক যে গ্রামারগুলো রয়েছে, মূলত উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের ক্ষেত্রে আমাদের টেন্সের পরিবর্তন হতে পারে, পার্সনের পরিবর্তন হতে, পার্সন অনুসারে আমাদের ভার্বের পরিবর্তন হতে পারে। তো সেখানে আমরা একটু করে টেন্স সম্পর্কে জেনে নিব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কেও আমরা জেনে নিব। এছাড়া নাম্বার সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া থাকতে হবে। আমি এর আগেও কোন একটা ক্লাসে বলেছিলাম, ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে তুমি শুধুমাত্র একটা টপিক জানলেই যে হবে তা না, এর সাথে রিলেটেড অন্যান্য অনেক বিষয় সম্পর্কে তোমার একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। তুমি যদি পার্সন জানো, নাম্বার জানো না, তাহলে হবে না। তোমার পার্সন জানলে নাম্বারও জানতে হবে, তোমাকে টেন্স জানতে হবে। তোমাকে টেন্স, নাম্বার, পার্সন, রাইট ফর্ম, ভার্ব, প্রিপোজিশন, সমস্ত গ্রামার গুলো, সমস্ত গ্রামাটিক্যাল টপিক গুলোর উপর একটা ভালো ধারণা রাখতে হবে। এতে এই সবগুলো মিলিয়েই তুমি বলতে পারবে, তুমি একটা কারেক্ট সেন্টেন্স লিখতে পারবে। একটা ব্যতীত কখনো অন্যটা লেখা সম্ভব না। বাংলা ব্যাকরণে যেটা দেখা যায়, আমি যখন বাংলা ব্যাকরণ পড়ি, আমরা যখন কারক পড়ি, আমার সমাস জানাটা খুব একটা জরুরি হয় না। আমার যখন সমাস জানবো তখন আমার প্রকৃতি প্রত্যয়ের প্রয়োজন হয় না। কিন্তু ইংলিশ এমন একটা সাবজেক্ট যেখানে প্রতিটা জিনিস সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে, বিকজ দে আর ইন্টারকানেক্টেড টু মেক আ কারেক্ট সেন্টেন্স। একটা সঠিক সেন্টেন্স তৈরি করার জন্য প্রতিটা জিনিস সম্পর্কে যদি না জানি, আমরা কখনো সঠিক বাক্য তৈরি করতে পারবো না। জাস্ট ফর এক্সাম্পল স্টুডেন্টস, লেটস স্টার্ট টুডেজ ক্লাস। আমরা আজকে ক্লাসটা যখন দেখব তখনই আমরা অনেক কিছু হয়তো বুঝতে পারবো। এখানে দেখো, ফার্স্ট ওয়ান, স্টুডেন্ট শুড বি স্ট্র্যাটেজিক অ্যাবাউট দেয়ার এক্সামিনেশন। ইট ইজ ড্যাশ ফর এক্সামিনি, এই যে কথাটা বলেছে, ইট ইজ ড্যাশ ফর এক্সামিনি টু ড্যাশ সাম ইনস্ট্রাকশন। এখন এটা একটা পরীক্ষার্থীর জন্য কি হতে পারে, এখানে আছে অল, ফলো, নেসেসারি, বাজেট, ইউজ, রাইট, অনেক ওয়ার্ড দিয়েছে। তাহলে আমরা জানি এখানে ইট ইজ কি হতে পারে। আমি যতটুকু আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডগুলো থেকে বোঝাচ্ছে এটা প্রয়োজন, এটা ছাত্রছাত্রীর জন্য প্রয়োজন। তো প্রয়োজন এখানে কোনটা দিয়েছে, প্রয়োজনটার ইংরেজি আমরা জানি নেসেসারি। তাহলে আমি এখানে লিখব নেসেসারি। তাহলে ফার্স্ট ওয়ার্ড আমি পেয়েছি নেসেসারি, তাহলে আমি ফার্স্ট ওয়ার্ডটা সিলেক্ট করছি। আমি ওয়ার্ডগুলো কিন্তু একটু কি বলবো, কমা কমা দিয়ে বসিয়েছি, কিন্তু তোমাদের পরীক্ষা এগুলো বক্সের মধ্যে থাকবে। এখানে আমি বক্স আর করিনি, কমা দিয়ে জাস্ট ওয়ার্ডগুলো প্রেজেন্ট করেছি। তোমরা পরীক্ষার হলে দেখবে যে প্রশ্নপত্রে সেগুলো বক্সে দেয়া থাকে। সো এটা খুব একটা বড় ইস্যু না বা ব্যাপার না। আমার কিভাবে থাকলো সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমি ওয়ার্ড সিলেক্ট করতে পারছি কিনা। তাহলে ইট ইজ নেসেসারি ফর এক্সামিনি, এটা এক্সামিনির জন্য খুবই প্রয়োজন, টু ড্যাশ সাম ইনস্ট্রাকশন, কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা ফলো করা, টু ফলো। তাহলে আমার সেকেন্ডটা হচ্ছে টু ফলো, বি নাম্বার আনসারটা হবে ফলো, টু ফলো। এরপর হি শুড গো ড্যাশ দ্য হোল কোশ্চেন, সে পুরো প্রশ্নটাই পড়বে, সে পুরো প্রশ্ন পেপার ভিতর দিয়ে সে যাবে বা পুরো প্রশ্ন সম্পর্কে সে একটা আইডিয়া রাখবে, এটাই বুঝিয়েছে। কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া এমন বুঝালে মনে রাখবে সেখানে গো থ্রু হয়। কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া এমন বুঝালে থ্রো শব্দটা বসে। হি গো থ্রু, he go through the whole questions, he should go through the whole questions before he, সে পুরো প্রশ্নটাই পড়বে। সে কি করার আগে, বিফোর, কি বলতো, কি করার আগে, সে পুরো প্রশ্নটা কেন পড়বে বলো, সে উত্তর শুরু করার আগে। তাহলে বিফোর হি, এখানে বিফোর হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হবে বিগিনস হচ্ছে শুরু করা, বিফোর হি বিগেন। এখানে বিগিন হচ্ছে শব্দ, আমি বলছি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এস যুক্ত হয়েছে, বিফোর হি বিগেন্স টু রাইট, সে লেখা শুরু করার পূর্বে আগে পুরো প্রশ্নটা পড়বে। দেন হি মাস্ট মেক আ, সে অবশ্যই তৈরি করবে ড্যাশ অফ হিজ টাইম, সে সময়ের একটা কি তৈরি করবে বলতো, সময়ের বিভক্তি, ভাগ, তাহলে বা বন্টন, এই বন্টন শব্দটার জন্য এখানে আসছে বাজেট,
বাজেট শব্দটা বসবে। খেয়াল করো, হি মাস্ট মেক আ বাজেট অফ হিজ টাইম। তোমরা আমাকে বলতে পারো ম্যাডাম আপনি এখানে হির পরে ভার্বের অ্যাজ বা ইয়েস যুক্ত করেছেন, কিন্তু এখানে আপনি কিছুই যুক্ত করেননি কেন? এখানে খেয়াল করো, হির পরে একটা মডেল অক্সিলিয়ারি ইউজ করা হয়েছে মাস্ট। এই মাস্টের জন্য আমার এখানে ভার্বটা বসেছে কি মেক, এর জন্য এখানে কোনো অ্যাজ বা ইয়েস যুক্ত হয়নি। আর এটা হচ্ছে বাজেটটা বন্টন, এই বন্টনটা এখানে নাউন ফর্ম, সে বন্টন করা, হি মাস্ট মেক আ বাজেট অফ হিজ টাইম, এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে বাজেটটা, আর এখানে মেকটা হচ্ছে ভার্ব। তাহলে এই মাস্টের পরে ভার্বটার কোনো পরিবর্তন হয়নি, কেননা মডেল অক্সিলিয়ারি পর ভার্বে কোনো পরিবর্তন হয় না। যদি এখানে মাস্টটা না থাকতো তাহলে হি এর পরে আমার ভার্বটা পরিবর্তন মেক হয়ে যেত মেক্স। তাহলে হি মাস্ট মেক আ বাজেট অফ হিজ টাইম সো দ্যাট হি ক্যান, যাতে করে সে পারে, কি পারে, সো দ্যাট হি ক্যান হ্যাভ এনাফ টাইম, যাতে করে তার কি থাকে বলো, পর্যাপ্ত সময় থাকে, পর্যাপ্ত সময় থাকে। টাইম টু আনসার, কিসের জন্য? অল কোশ্চেন, সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, অল কোশ্চেন্স। হি মাস্ট রাইট হিজ আনসার, সে তার আনসারগুলো কিভাবে লিখবে, প্রায় শব্দগুলোতে আমি সিলেক্ট করে ফেলেছি, তাহলে কিভাবে লিখবে? হি মাস্ট রাইট হিজ আনসার কেয়ারফুলি, সতর্কতার সাথে লিখবে। এটা অনেক সহজ একটা কোশ্চেন এসেছে, সহজভাবে বোঝা যাচ্ছে কোনটা কিভাবে আমরা লিখব। আমি জাস্ট বুঝাচ্ছি আমরা কিভাবে ওয়ার্ডটা সিলেক্ট করে, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য তোমাদেরকে আসলে A4, 5, 6 এর উপর ক্লাস নিতে হচ্ছে, আদারওয়াইজ এটার প্রয়োজন ছিল না, তোমরা নিজেরাই পড়তে পারতে। কিন্তু যাতে করে বুঝতে পারো বা আমরা একটা ক্লাস দেওয়ার মাধ্যমে যাতে করে তোমরা একটা ধারণা নিতে পারো যে হ্যাঁ আমাকে এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে হবে এবং আমরা এভাবে করেই কিন্তু কোশ্চেনগুলো আনসার করতে পারি, এই বিষয়ে একটা কি বলবো ইনিশিয়াল আইডিয়া দেওয়ার জন্যই কিন্তু এই ক্লাসটা রেডি করা হয়েছে। না হলে এই 4, 5, 6 বা মুখস্থ আইটেমগুলোর জন্য খুব একটা ক্লাসের প্রয়োজন হয় না। এটা সম্পূর্ণ তোমাদের টাস্ক, তোমরা সেটা বোর্ডগুলো কমপ্লিট করবে, দেখবে, বুঝবে, পড়বে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় টিচারদেরকে নক করবে। দেন হি শুড বি ড্যাশ অ্যাবাউট হিজ হ্যান্ড রাইটিং, তাকে আরেকটা ব্যাপারে কিন্তু কি হতে হবে বলতো, সচেতন হতে হবে। এখন আমি এক জায়গায় লিখেছি কেয়ারফুলি, আরেক জায়গায় কিন্তু কেয়ারফুল আছে, তাহলে কি হবে, হি শুড বি কেয়ারফুল, সে কেয়ারফুল হবে। He should be careful about his handwriting. He can dash double spacing. He can dash double spacing. এখানে double space কি করতে পারে, ইউজ করতে পারে if his handwriting is tiny or very large. ছোট হোক আর বড় হোক, যদি সে চায় ডাবল স্পেস ইউজ করতে পারে। এ হলো আমার কোশ্চেন নাম্বার 4। আমি কোশ্চেন নাম্বার 4 সলভ করে ফেলেছি। প্রথমে শব্দগুলোর প্রত্যেকটা পড়ে ফেলবে, কি কি শব্দ আছে এবং প্রত্যেকটা মিনিংটা জানা থাকলে অবশ্যই ভালো। অনুসরণ করা প্রয়োজন, বাজেট যেটা বললাম বন্টন করা, মানে বাজেট তো আমার নির্দিষ্টভাবে কোনো কিছু বন্টনের জন্য ব্যবহার করা হয়, আর একটা হলো ব্যবহার করা, এরপরে বিগিন শুরু করা, এগুলো আসলে প্রত্যেকটাই একদম কমন একটা শব্দ, তোমরা সকলেই সেটা জানো। তারপরে হচ্ছে হ্যাভ এর আনসার তুমি অর্থ জানো, থ্রো তো বললাম কোনো কিছু ভিতর দিয়ে যাবে না, থ্রো তো নিক্ষেপ করা অর্থে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। বানানটা আবার অন্যরকম, এ বানানটা আবার অন্যরকম। ইংলিশে অনেক সময় প্রনাউন্সিয়েশন একই রকম হলেই যে তুমি মনে করবে না যে প্রত্যেকটা প্রনাউন্সিয়েশন একই, কিন্তু অর্থ কি হতে পারে, ভিন্ন হতে পারে। এটা বোঝাচ্ছে মাধ্যম, আবার আবার একটা নিক্ষেপ করা বোঝায়, সেই নিক্ষেপের বানানটা আবার অন্যরকম। এই যে বানান অন্যরকম বলছি সেটার জন্য আবার তোমরা জেনে নিবে, তাই পাশাপাশি দুটো জিনিস যখন জানবে তখন তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। একটা হলো THROW থ্রো, ওটা হচ্ছে নিক্ষেপ করা, আর THROUGH থ্রো মানে হচ্ছে মাধ্যম। আর এখানে হবে গো থ্রু, যখন বসবে তখন হয়ে যাবে কোনো কিছু ভিতর দিয়ে যাওয়া। তারপরে আসা আবার পাস থ্রু হলে হবে অতিক্রম করা। এরপর আসুন কোশ্চেন নাম্বার 5। এটা একটু প্রবলেম, এখানে দেখা যাচ্ছে যে উইদাউট ক্লুজে আমাদের মেয়েদের যেহেতু ইংলিশের নলেজটা একটু কম, আমরা একটু উইক, আবার ভোকাবুলারি স্ট্রাকটাও অনেক বেশি পুয়ার, সেক্ষেত্রে উইদাউট ক্লুজে ভালো নাম্বার গেইন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তোমাদের জন্য। আর এটা সম্পূর্ণ নির্ভর করবে, আগেও বললাম এখনো বলছি, যে প্র্যাকটিস, এটার কোনো সাবস্টিটিউশন নেই। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট,
এই কথা তোমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তুমি যত বেশি অনুশীলন করবে তত বেশি ভালো করে তুমি এই টপিকগুলো আনসার করতে পারবে। দেখো, many events of varied importance dash during the last century, গত শতাব্দীতে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ের কি হয়েছে সেটা তো বলেনি, এখন তুমি নিজে চিন্তা করে দেখো এখানে কি হতে পারে। এখানে হতে পারে টুক প্লেস, ঘটা, হ্যাপেন্ড অর্থ কিন্তু ঘটা। মেনি ইভেন্টস অফ ভ্যারিড ইম্পর্টেন্স টুক প্লেস শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু ঘটে যাওয়া, অথবা হ্যাপেন্ড অর্থ তোমরা জানো সেটা অর্থ কিন্তু ঘটে যাওয়া। আমি দুটোই লিখছি, তোমরা যেটা খুশি সেটা লিখতে পারো। হ্যাপেন্ড হতে পারে, টুক প্লেসও হতে পারে। আমার কাছে টুক প্লেসটা ভালো লাগে, কোনো কিছু ঘটায় ফ্রেজটা ভালো লাগে ইউজ করতে। আমি হলে টুক প্লেস দিয়েই করতাম। যদি তোমরা যেটা মাথায় না আসে তোমরা হ্যাপেন দিয়ে করতে পারো। গত শতাব্দীতে নানা গুরুত্বপূর্ণ অনেক ঘটনাই ঘটেছে। Significant advances dash in the field of science and technology, সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ উন্নয়ন বা অগ্রগতি কি হয়েছে, সাধিত হয়েছে। তাহলে এখানে কি হতে পারে, সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস হয়েছে বলেছে। আমি বলছি কারণ এখানে যেহেতু ঘটনা ঘটে গেছে এরকমই বোঝাচ্ছে, তাহলে কি হবে, পাস্ট টেন্স। তাহলে এখানে আমি কি বলতে পারি, পাস্ট টেন্স মানে অতীতকাল, এবং সেটা হতে পারে এরকম সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস যদি আমি লিখি ওয়ার মেড, ওয়ার মেড ঘটেছে অথবা occurred, দুটোই লিখতে পারবে। Significant advances occurred in the field of science and technology. Many European colonies gained independence. অনেক ইউরোপিয়ান কলোনি স্বাধীনতা অর্জন করেছে। The movement has democracy. ডেমোক্রেসির জন্য যে মুভমেন্টটা হয়েছিল, এখন এই যে ডেমোক্রেসির দিকে যে মুভমেন্টটা হয়েছিল, তাহলে হবে দ্য মুভমেন্ট কিসের জন্য বলো তো, কিসের জন্য মুভমেন্টটা, তাহলে গণতন্ত্রের জন্য। বাংলা বুঝলে সহজে ইংরেজিটা বের করতে পারবে। তাহলে দ্য মুভমেন্ট ফর ডেমোক্রেসি বিকেম ড্যাশ ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। বিকেম কি হতে পারে, মেনি মেনি ইউরোপিয়ান কলোনিজ গেইন ইন্ডিপেন্ডেন্স তো আমরা বলেছি। তারপর যে লাইনটা আবারও বলছি একটু, দ্য মুভমেন্ট ফর ডেমোক্রেসি বিকেম কি হতে পারে, ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, গণতন্ত্রের জন্য যে মুভমেন্টটা হয়েছিল সেটা প্রতিধ্বনিত হয়েছে বিশ্বের বিভিন্ন অংশে। সে প্রতিধ্বনিত হওয়ার জন্য যে শব্দটা আমাকে ইউজ করতে হবে সেটা হলো ভাইব্রেন্ট। বিকেম ভাইব্রেন্ট ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। টু ওয়ার্ল্ড ওয়ার্স ড্যাশ ইন দ্য সেন্সরি, এখানে স্পেসটা ভুলে চলে আসছে। এখানে আমি একটু করে মেয়েরা সরি, আমি একটা ব্ল্যাঙ্কটা দিয়ে দিই। টু ওয়ার্ল্ড ওয়ার ড্যাশ ইন দ্য সেঞ্চুরি, দুটা বিশ্বযুদ্ধ কি হয়েছে, ঘটেছে, কিন্তু দুটো বিশ্বযুদ্ধ অলরেডি ঘটে গেছে। তাহলে এখানে আমি কি ইউজ করতে পারি, যেটা একটু আগে বলেছি ঘটে গেছে, এই শব্দটা আমি এর আগের ঘটে যাওয়া ব্যবহার করছি, টুক প্লেস। তাহলে টু ওয়ার্ল্ড ওয়ার্স টুক প্লেস, ঘটেছে ইন দ্য সেঞ্চুরি। এখানে টুক প্লেস ছাড়াও আরো একটা শব্দ আমরা ইউজ করতে পারি, কোনো কিছুর মানে ঘটে যাওয়া, প্রাদুর্ভাব অথবা ঘটে যাওয়ার জন্য আরো একটা শব্দ আমরা ইউজ করি, সেটা হলো ব্রোক আউট। টুক প্লেসও ইউজ করতে পারবে, ব্রোক আউটও ইউজ করতে পারবে। টুক প্লেস ইউজ করতে পারবে, ব্রোক আউটও ইউজ করতে পারবে। এটা অর্থ কিন্তু ঘটে যাওয়া বা প্রাদুর্ভাব ঘটা। ইন দ্য সেন্সরি ইট ড্যাশ উইটনেসড, এটা দেখেছে বা সাক্ষী, এটা কোনটা, এই গত শতাব্দীটা। হ্যাঁ, তাহলে ইট ড্যাশ উইটনেসড, এটাও দেখেছে। ইট অলসো উইটনেসড the misuse of atomic energy. Two cities of Japan were completely destroyed, ধ্বংস হওয়া।
আর মিসইউজ তো জানো অপব্যবহার বা অপব্যবহার করা, এটা ব্যবহার করা অর্থ ব্যবহৃত হবে। উইটনেস হচ্ছে সাক্ষী। ইট অলসো উইটনেসড, সেটা আরো কিসের সাক্ষী গত শতাব্দীটা? অ্যাটমিক এনার্জি যে মিসইউজ হয়েছে, পারমাণবিক যে শক্তির যে মিসইউজ হয়েছে সেটারও সাক্ষী। দুটি শহর জাপানের ওয়ার কমপ্লিটলি সম্পূর্ণরূপে ডিস্ট্রয়েড হয়েছে, ধ্বংস হয়ে গেছে as a result of dropping of atom bombs, এটা তোমরা সকলেই জানো। The Vietnam War and the Gulf War killed many innocent people, নিষ্পাপ জীব মানুষ, নিষ্পাপ, innocent মানে নিষ্পাপ। However, এইচ বড় হাতের হবে, ম্যাডাম টাইপ করেছে যখন একটু ইয়ে হয়ে গেছে। However, the dash of, এখন জি নাম্বার, however the dash of Bangladesh as an independent nation, তাহলে however স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্মকে বোঝাচ্ছে। However, the birth of Bangladesh as an independent nation dash a momentous event, এটা একটা আমাদের জন্য একটা momentous event ছিল, তাহলে was a momentous event। তারপর হচ্ছে after a dash war of 9 months, after a dash war of 9 months, এই যে 9 মাসের যুদ্ধের কথা বলেছে, তার এই 9 মাসের যে যুদ্ধের কথা আমরা এখানে পড়লাম, সেখানে হলো ওয়ার বাংলাদেশ ওয়াজ বর্ন। এখন এই যে 9 মাসের যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে জন্মগ্রহণ করেছে বা জন্মলাভ করেছে, সেখানে আমরা কি ধরনের শব্দ ব্যবহার করতে পারি? কি ধরনের যুদ্ধ হয়েছে? এখন বলো, আপনারা ড্যাশ ওয়ার বলো, কি ধরনের যুদ্ধ? সবসময় আমরা বলি রক্তক্ষয়ী যুদ্ধ বলো। এই রক্তক্ষয়ী ইংরেজিটা হচ্ছে ব্লাডি ওয়ার। তাহলে এখানে প্রথমে বলেছে এটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, মোমেন্টাস মানে গুরুত্বপূর্ণ, আর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 9 মাসে বাংলাদেশের জন্ম হয়েছে। নাও উই ড্যাশ আওয়ার হেড হাই, এখন আমরা আমাদের মাথা উঁচু করতে পারি। একজন স্বাধীন দেশ হিসেবে মাথা, বিশ্বের মধ্যে মাথা উঁচু করে আমরা কি হয়েছি? দাঁড়িয়ে আছি বা মাথা উঁচু করতে পারি। যেভাবে আসুক, সেন্টেন্সটা অনেকভাবে আসতে পারে। তাহলে নাও উই হোল্ড, আমরা পারি, আওয়ার হেডস হাই, অর্থাৎ বিশ্বের দরবারে বা বিশ্বের মধ্যে আমরা এখন স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এই যে কথাটা বলেছে, এখানে একটু প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের মিশেল আছে। তো এই যে লাস্ট লাইনটা প্রেজেন্টে বলেছে আর বাকি কথাগুলো পাস্টে ছিল। তো সেই ক্ষেত্রে আমাকে আগে পুরো প্যাসেজটা প্রথমে পড়ে ফেলবে তোমরা, পড়ার পর বোঝার চেষ্টা করবে সেন্টেন্সটা কোন ফর্মে লেখা, কোন ঘটনার উপর ভিত্তি করে লেখা। ইজ ইট অন প্রেজেন্ট সিচুয়েশন অর পাস্ট সিচুয়েশন, এটা কোনো প্রেজেন্ট কোনো ইভেন্ট নিয়ে লেখা নাকি পাস্ট কোনো ইভেন্ট নিয়ে লেখা। যে ইভেন্ট নিয়ে লেখা যদি পাস্ট কোনো ইভেন্ট হয়, তোমাকে মনে রাখতে হবে সেই ক্ষেত্রে আমরা ভার্বগুলো পাস্ট টেন্সে ইউজ করতে হবে, সেই মেন্টাল প্রিপারেশনটা আমাকে রাখতে হবে। দেন আমার যদি প্রেজেন্ট টেন্সের হয়, তাহলে অবশ্যই ভার্বটা প্রেজেন্ট টেন্সের হবে। আবার অনেক সময় প্রেজেন্ট এবং পাস্টের মিশেল থাকে, সেক্ষেত্রে সেন্টেন্সের মিনিং বুঝে আমাদেরকে আনসার করতে হবে। আর এই ব্যাপারে দক্ষতাও যে বললাম অবশ্যই অর্জিত হবে বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে। আর সাথে সাথে ওয়ার্ড মিনিংগুলো খুব ভালো করে জেনে নিবে। যেমন মোমেন্টাস বললাম, গুরুত্বপূর্ণ, ব্লাডি ওয়ার রক্তক্ষয়ী যুদ্ধ, তারপর উইটনেস সাক্ষী, মিস ইউজ অপব্যবহার, তারপরে হচ্ছে এখানে আরো কিছু শব্দ বলেছে আমি, টুক প্লেস ঘটা, ডেমোক্রেসি গণতন্ত্র, এভাবে করে যদি কোনো অর্থ না বোঝো ডিকশনারির সাহায্য নেবে। সো স্টুডেন্টস, আপনাদের রিঅ্যারেঞ্জমেন্ট, এখানে তোমরা জানো রিঅ্যারেঞ্জমেন্ট সম্পর্কে তোমাদের সবার খুব ভালো ধারণা আছে। তারপর আমি বলবো এখানে একটা গল্পটা আগে একটু করে বলি। এখানে একজন সুলতানের গল্প আমরা দেখব। তিনি তার কি বলবো, তার সবার জন্য একজন অনেস্ট পার্সন কালেক্টর সিলেক্ট করতে চাচ্ছিলেন, ট্যাক্স কালেক্টর, যিনি কর আদায় করবেন, খাজনা আদায় করবেন। একজন সৎ মানুষ সিলেক্ট করতে চাচ্ছেন। এখন সেই সৎ মানুষ সিলেক্ট করার যে প্রক্রিয়া উনি অবলম্বন করেছেন, মূলত তার উপর ডিপেন্ড করে রিঅ্যারেঞ্জমেন্টটা দেওয়া হয়েছে। একটু গল্প আকারে মনে রাখবে, তাহলে হয়তো বা রিঅ্যারেঞ্জমেন্ট করাটা অনেক সহজ হয়ে যায়।
তাহলে এখানে প্রথম যে দেখছি আমরা দেখছি ওয়ান্স দেয়ার লিভড এ সুলতান ইন আ কান্ট্রি, যেহেতু সুলতান সম্পর্কে বলেছে তাহলে প্রথম হচ্ছে এটা। রিঅ্যারেঞ্জমেন্টে প্রথমে আমরা জানি আমাদের সিকোয়েন্স লিখতে হবে। পরীক্ষার হলে তোমরা বক্স করে এ বি সি ডি এভাবে দিয়ে লিখবে। আমি এখন এভাবে একটু ওভাবে না দিয়ে আমি একটু তোমাদের সুবিধার জন্য আমি একটু প্লাস করে করে যাচ্ছি, বুঝে নিবে মেয়েরা, তোমরা একটু বুঝে নিবে। তোমরা পরীক্ষা হলে কিন্তু একটু বক্স করে লিখো, হ্যাঁ। তারপর বি এর পরে হচ্ছে হ্যাঁ একদা একজন কি ছিলেন, সুলতান ছিলেন। তারপর সেই সুলতান কি করেছেন, তিনি চেয়েছেন ওই যে বললাম একজন ট্যাক্স কালেক্টর উনি কি বলতে অ্যাপয়েন্ট করতে চেয়েছেন। তাহলে এটা কত নাম্বার লাইনে আছে যে চেয়েছেন, এটা এটা হচ্ছে এফ নাম্বার লাইনে। তাহলে পরেটা হচ্ছে আমার এফ, এর পরে হচ্ছে এফ এর পরে আমার একটু হ্যাঁ এফ এর পরে টেক্সট কার্ডটা সেট করতে চেয়েছি, একটু পরে করতে হচ্ছে তো তাই একটু টাইম লাগছে। হ্যাঁ সিলেক্ট করতে চেয়েছেন, তারপরে সিলেক্ট করার পরবর্তী যেটা হবে সেটা হলো উনি কিভাবে সিলেক্ট কিভাবে সিলেক্ট করবেন, তিনি অ্যাপ্লিকেশন ইনভাইট করেছেন। তারপর দেন হচ্ছে উনি যে অ্যাপ্লিকেশন ইনভাইট করেছেন সেটা, এরপর একটু পড়ে ফেলবে, প্রথমে পুরো গল্পটা একটু পড়ে ফেলো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমার করতে একটু ইজি হয়ে যাবে আর কি, হ্যাঁ বুঝে বুঝে করতে পারবে। অ্যাপ্লিকেশন উনি সিলেক্ট করেছেন, তো অ্যাপ্লিকেশন সিলেক্ট করার পরবর্তী ব্যাপার কি হবে, মানুষ অ্যাপ্লাই করবে। তাহলে পরবর্তীটা হচ্ছে আমার এ নাম্বার, অ্যাপ্লিকেশন উনি অ্যাপ্লাই কি করেছেন, আহ্বান করেছেন, এরপর অনেকে সেটার জন্য অ্যাপ্লাই করেছে। তো অ্যাপ্লাই করার পরবর্তী স্টেপ নিজে নিজে প্রশ্ন করে, অ্যাপ্লাই করার পরবর্তী স্টেপ কি হবে, এখন ওনার সবাই উপস্থিত থাকবে। তাহলে দ্য অ্যাপ্লিক্যান্টস আর টু মিট দ্য সুলতান ওয়ান বাই ওয়ান, সকলে মিট করার জন্য চলে এসেছে ওনার কাছে। এরপর দেন যখন আসলো তখন রাজা কি করলেন সেটা হচ্ছে এখন দেখার বিষয়। উনি সৎ মানুষ কিভাবে খুঁজে বের করবেন, তো তারা কি করলো, যে পথ দিয়ে আসবেন রাজা সেখানে গোল্ড কয়েন বিছিয়ে রাখলেন। যে সৎ সে গোল বিছানো সেখান থেকে গোল কয়েন নিবে না, আর যে অসৎ সে কিন্তু কয়েনগুলো দেখেই লোভ সামলাতে পারবে না, যারা গ্রিডি তারা সেখান থেকে কয়েন কালেক্ট করবে এবং করার মাধ্যমে সে যে অসৎ সেটা প্রমাণ হবে, আর যে সৎ সে কিন্তু নিবে না। তো সেটা প্রমাণের একটা প্রক্রিয়া আছে। আগে কি হলো, রাজা সেখানে গোল্ড কয়েন যারা যে পথ দিয়ে যাবে সেখানে গোল্ড কয়েন বিছিয়ে রাখলেন, এটা পেলাম। এরপরে যে ব্যাপার সেটা হলো তারপরে বিছিয়ে রাখার পর সকল অ্যাপ্লিক্যান্ট ব্লাস্ট হলো এবং রিফিউজ করলো নিতে, মানে ফেলতে, শুধু একজন ছাড়া সকলে ব্লাস্ট হলো। সেটা দেখে মানে লোভাতুর হয়ে উঠলো, শুধু একজন রিফিউজ করলো সে গোল্ড কয়েনগুলো কালেক্ট করতে। এ হলো একটা বিষয়। দেন যে রিফিউজ করলো তারপরে কি হলো, এরপরে হলো এটাই না, অল দি অ্যাপ্লিক্যান্টস না, এটা না, এখানে হ্যাঁ এরপর একটু করে আমাদের সির পরে হবে, এর একটা লাইন মানে বাদ পড়েছে, ই হবে, কারণ ওই যে হোয়েন দে অল অ্যারাইভড আসলো তারপরে না ঘটনা হবে, সুলতান তাদেরকে নাচতে বললো, তারপরে তারা ব্লাস্ট হবে, একজন নাচতে চাইবে না। আমি ওই যে গোল্ড কয়েনের কথা বলেছি একটু এলোমেলো হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের এরপরে হবে জি নাম্বার। রাজা বললেন, যখন আসলো রাজা বললেন তোমরা সকলে নাচ, মানে তাদেরকে নাচতে বলেছে বা নাচ দেখাতে বলেছে, সকলেই ভয় পেয়ে গেল, লাল হয়ে গেল, কিন্তু একজনের কোনো ধরনের কোনো সমস্যা হলো না, কারণ সে তো কয়েন নেয়নি। ওনারা যেহেতু কয়েন নিয়েছে, নাচতে গেলে তো কয়েনগুলো পড়ে যাবে গা থেকে বা শরীর থেকে, একজনের তো সেটা পড়বে না, তো সে এটা নিয়ে কোনো বদার না। বাকিরা খুব টেনশনে পড়ে গেল আর কি। এরপরে জি এর পরে যেটা হবে সেটা হলো আমাদের আমাদের একটা কোনটা বাদ পড়েছে কিনা ম্যাডাম একটু দেখে যাই, দাঁড়া বি এফ, হ্যাঁ সো হি আস্কড ফর দ্য ভয়েস কনসেন্ট, এখানে একটা ব্যাপার, হ্যাঁ আমি তাই বলছি, এখানে এখানে বিয়ের পর একটু করে মেয়েরা বুঝে নাও, এখানে একটা ব্যাপার আছে সেটা একটু ক্লিয়ার করে দেই। এগুলো রিঅ্যারেঞ্জমেন্ট ডাইরেক্ট পড়াচ্ছি তো একটু করে, এই জন্য হ্যাঁ আমি আবার মুখস্থ করে আনসার লিখে পড়ানোটা পছন্দ করি না, একসাথে বসে স্টুডেন্টদের সাথে করতে আমার ভালো লাগে, এতে করে বোঝাতেও সুবিধা হয়। এবার মনে হয় আমি মিলিয়ে ফেলতে পেরেছি, দেখো কিভাবে মিলালাম। এই যে একটা মিস গেলে তখন এইভাবে করে আমরা যোগ করব। প্রথমে আমি বলেছি
এই যে এক দেশে একজন সুলতান ছিলেন। এরপর আমি বললাম যে তিনি একজন ট্যাক্স কালেক্টর অ্যাপয়েন্ট করতে চেয়েছেন, এই জন্য উনি কিন্তু তার একজন সভাসদের কি নিয়েছেন, পরামর্শ গ্রহণ করেছেন। এই লাইনটা মিস হয়ে গেছে, এই পরামর্শটা এখানে গ্রহণ উনি করেছেন। তারপর উনি অ্যাপ্লিকেশন ইনভাইট করেছেন, অনেকে অ্যাপ্লাই করেছে। এরপরে ওখানে যারা অ্যাপ্লাই করেছে তারা সুলতানের সাথে দেখা করতে এসেছে। আর যাওয়ার পথে সুলতানের কাছে অনেক গোল্ড কয়েন বিছিয়ে রাখা হয়েছিল। তো সে গোল্ড কয়েনের ব্যাপারটা তো রয়েছে, বিছিয়ে রেখেছে। এরপর যারা সুলতানের কাছে যখন সকলেই আসলো, তাদেরকে নাচতে বলা হলো। তো সকলেই ভয় পেয়ে গেল এটা শুনে, একজন ছাড়া। যে যারা ভয় পেয়ে গেল তারা, কারণ তারা গোল্ড কয়েনগুলো ওখান থেকে পথে যে ছড়িয়ে পেয়েছে ওখান থেকে কালেক্ট করেছে, আর উনি কালেক্ট করেননি, যার কারণে উনি কি পাননি, ভয় পাননি। এভাবে করে রাজা কি করতে পেরেছেন, সঠিক মানুষটাকে সিলেক্ট করতে পেরেছেন। এভাবে করে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করব। রিঅ্যারেঞ্জমেন্টে প্রথমে যেটা করবে, পেন্সিল দিয়ে প্রথমে তোমরা একটু, কারণ এই ধরনের একটু এলোমেলো হতে পারে কোনো লাইনে, আমার মনে হচ্ছে এখানে আমি পরে দেখা যাচ্ছে মিস হয়ে যাচ্ছে। সেই মিস হওয়ার ক্ষেত্রে এই যে এখন করলাম, দেখো একটা লাইন মিস হয়ে গেছে। তো মিস হওয়ার পর আমি খুঁজে বের করলাম যে হ্যাঁ আমার একটা লাইন তো মিস, এটা কোথায় গেল, এটা এখানে। এরপর খুঁজে আবার আমি লিখলাম। এভাবে করে গল্পটাকে একটু দাঁড় করানোর চেষ্টা করে তারপর আবার মিলিয়ে দেখবে তুমি যেভাবে সিকোয়েন্সগুলো রেডি করেছো বা অর্ডারটা রেডি করেছো, গল্পটা একটা সুন্দর ক্রনোলজি পেয়েছে কিনা, সে ধারাবাহিকতা তুমি রক্ষা করতে পেরেছো কিনা। এ হলো আমাদের আজকে যে কোশ্চেন পেপার ছিল বরিশাল বোর্ড 2019, সে কোশ্চেন পেপারের সলিউশন। স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো আমরা কিভাবে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এবং রিঅ্যারেঞ্জমেন্ট আনসার করব। সেখানে আমি বলেছি রিঅ্যারেঞ্জমেন্ট আজকে আমি যেভাবে দিয়েছি, আমি অর্ডারটা দিয়েছি, তোমরা অর্ডারটা আনসার করবে। সাথে যদি প্রশ্নে বলা থাকে যে প্যারাগ্রাফটা লিখে নেওয়ার জন্য, তাহলে অবশ্যই প্যারাগ্রাফ আকারে নিচে লিখতে হবে। অর্ডার যেভাবে বক্স করে লেখা যায়, যে সুন্দরভাবে তোমরা উপরে সিকোয়েন্সটা লিখো, এভাবে করে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্টটা লিখতে হবে। উইথ ক্লুজ, উইদাউট ক্লুজের ক্ষেত্রে শুধুমাত্র আনসারটা লিখলেই চলবে। আর তিনটির ব্যাপারে আবারও বলছি, প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে এই তিনটি টপিকে, তোমার নাম্বার তত বেশি বাড়বে। তুমি দেখা যাচ্ছে যে 5 আউট অফ 5, 10 আউট অফ 10 অ্যান্ড 10 আউট অফ 10, মানে অর্থাৎ 25 আউট অফ 25 তুমি সহজেই পেতে পারো, শুধুমাত্র যদি তুমি একটু চেষ্টা করো। আশা করি ম্যাডামের কথা সবাই বুঝতে পেরেছো, এবং অবশ্যই তোমরা ম্যাডামের কথা রাখবে, বাসায় প্র্যাকটিস করবে। আমার সাথে তোমাদের টপিক হচ্ছে দিনাজপুর বোর্ড 2017, আমি আবারও বলছি, এবং 2019, সাথে বরিশাল বোর্ড 2017। আমি বাকি দুটো তোমাদেরকে HW হিসাবে দিব, এবং প্রথমে তোমাদেরকে করতে দিব, তোমরা নীতি নৈতিকতা বজায় রেখে সেগুলো সলভ করবে, বাসায় একা প্র্যাকটিস করবে, দেন আমরা সেটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে, লাইক বিফোর আমি আবারও বলছি, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টিল দেন, থ্যাংক ইউ এভরিবডি, সি ইউ নেক্সট টাইম, বাই বাই।